সুপ্রিয় সুধী, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের শব্দরাজি সব রক্তে ধোয়া। আগুনের ভেতর থেকে উত্থিত হয়েছে আমাদের বর্ণমালার সাহস। প্রিয় দর্শক, সেই বর্ণমালা নিয়ে, সেই অক্ষর নিয়ে, শব্দরাজি নিয়ে যারা কাজ করেন তারা হলো শব্দ শ্রমিক, তারা শব্দ শিল্পী। তারা মানুষের কথা বলেন, দেশ এবং জাতির কথা বলেন। হৃদয় উত্থিত সেসব শব্দমালা কখনো গান হয়, কখনো কবিতা, কখনো ছড়া, কখনো নাটক। নানা রকম শিল্পরূপ দিয়ে আমরা এই বর্ণমালাগুলোকে, এই অক্ষরগুলোকে সাজাই। আমাদের আজকে স্টুডিওতে আছেন তারুণ্যের হার্টথ্রোব শিল্পী জেমস সুমন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন ভালো। সুমন, আপনি তারুণ্যের হার্টথ্রোব শিল্পী, অনেকে আপনাকে খুব পছন্দ করে। পারিবারিকভাবে যদি প্রেরণা না থাকে তাহলে কি শিল্পী হওয়া যায়? যে কোনো শিল্পের পেছনে আসলে একটা বড় সাপোর্ট ফ্যামিলি। আপনার সে বিখ্যাত চাদরের গান, তাই না? এই গানটার নির্মাণটার সম্পর্কে যদি একটু বলেন, কিভাবে গানটা আপনি প্রস্তুত করলেন? এটা লেখা তো আসলে ইথুন বাবুর লেখা। তো এই কাজটা আমরা শুরু করি। এই গানটার শুধুমাত্র দুটো লাইন ছিল প্রথমে, যে একটা চাদর হবে চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। এই দুটো লাইনই ছিল। তো এটার আগে কি হবে বা এটা পরবর্তীতে এটাকে কিভাবে ব্যক্ত করা হবে ওই বিষয়টা কিন্তু ছিল না। পরবর্তীতে আমরা যখন কাজটা শুরু করি, অ্যালবামটা যখন শুরু হয় আমাদের, আমি আর বাবু ভাই টানা বোধহয় আমরা প্রায় 1-1.5 মাস একসাথে সন্ধ্যার রাতে সন্ধ্যার পরপরই বাবুর বাসায় চলে যেতাম। সারা রাত আমরা দুজনে আড্ডা দিতাম, দিয়ে আমি ভোরবেলায় বাসায় যেতাম। তো এর মধ্যেই আমরা গানগুলো লেখা হয়েছে, বাবু ভাই সুর করছে, লেখা ভালো লাগতেছে না, আবার চেঞ্জ হয়েছে। ওইখান থেকেই আসছে। আসলে চাদরটা তো যে চাদর লুকিয়ে থাকবে মানব দেহের আদর, তাহলে এটা তো আসলে পরবর্তী সময়কার একটা বিষয়। আমরা এখন আসি, এখনকার একটা বিষয়। আমরা চলে যাব, তখনও আমাদের সাথে চাদর থাকবে। আমরা যখন আসছি, ভূমিষ্ঠ হইলাম, তখনও কিন্তু আমার মা বাবা কি করতো, লাল নীল রঙের চাদরের মতোই আমাদেরকে জড়ায় রাখতো, তাই না? লাল নীল রঙের চাদর। সেই কথাগুলো আস্তে আস্তে এটার মধ্যে ইনক্লুড করা হইলো। এই করতে করতে আসলে অ্যালবামটা করা আর কি। এই গানটা যখন প্রথম হিট করলো, বাজারে যখন ছাড়া হলো, থ্রো করলেন আপনারা গানটা যখন শ্রোতারা নেওয়া শুরু করলো, তখন কি আপনি বুঝতে পারছিলেন যে গানটা মানুষ নিচ্ছে, ধীরে ধীরে নিচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে কি, যখন আমরা গানটা বের করি, এটা আমাদের বিটিভির একটা প্রোগ্রাম, বহুরূপী না কোনো একটা ম্যাগাজিনের জন্য আমার খেয়াল নাই, ওইটাতে যখন দেখানো হলো, তারপরের দিন অ্যালবামটা ছাড়া হয়েছে আর কি। ওইটা দেখানোর পরের দিন, তো যখন মানে বের হইলাম তার একদিন পরে বের হয়ে আমরা যখন রাস্তায় রাস্তায় গানটা শুনতে পারলাম, যে লাউড স্পিকার, তখন তো লাউড বাজতো, কিন্তু অনেক বাজতো স্পিকারে। তো যখন আমরা শুনতে পাচ্ছি, তখনই তো মোটামুটি একটু আঁচ করা গেছে যে কী অবস্থা। দেন যখন কোম্পানিতে আমরা করলাম, ওরা বলতেছে যে সাপ্লাই দিয়ে পারছে না। ওই সময় দেখা গেছে অনেকে ওই বললো যে ভাই আমাদের শুধু পেপার দিয়ে দেন, আমরাই রেকর্ড করে নিব। আচ্ছা, এখন শুধু পেপার, এই যে আগে তো আমরা ক্যাসেটে, অডিও ক্যাসেট, তারপর লং প্লে, এগুলো এই সময়ের, এখন আমরা চলে এসেছি টোটাল ইউটিউবে। রাইট। এইখানে যে সাড়াটা, সেই সাড়াটা ভালো আছে নাকি আগের ওই ক্যাসেটের সাড়া, কোনটা ভালো লাগে? না, ভালো বলতে তো অবশ্যই আগেরটাই ছিল। আগে যদি গান আমি শুনতাম, কথার কথা, আমার শুনলে আমার আশেপাশের 2-4 বাসায় কিন্তু গান শুনে ফেলতো, এবং যখন আমরা যাইতাম কোনো বাড়ির পাশ দিয়ে গানটা গান শুনতে পারতাম, আমরা শুনতে পারতাম। তার মানে হচ্ছে কি, যে শ্রোতা কিন্তু তখন একক থাকতো না। এখন যেরকম শ্রোতা, এখনও গান কিন্তু প্রচুর চলে, এখন মিলিয়ন মিলিয়ন ভিউ যেহেতু হয়, তার মানে গান তো চলছে। তো এখন হয়ে গেছে সব হেডফোন কেন্দ্রিক হয়ে গেছে। এখন কিন্তু যে শোনা সেই শুনতেছে, আর কেউ একা, হ্যাঁ, একা একা শুনতেছে, সব একা। মানে যৌথ বা সমষ্টির যে একটা টেস্ট, মজা, ওইটা কিন্তু এখনকার কেউ আর পাচ্ছে না। যার কারণে ওইভাবে বোঝাও যাচ্ছে না যে আসলে কার গানটা কিভাবে চলতেছে, কেমন হয়েছে। সুমন, তাহলে গানটা একটু শুনে নি। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর। বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর, একটা চাদর হবে চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর, একটা চাদর হবে চাদর। গানটা একটু আধ্যাত্মিক
হ্যাঁ একটু একটু বললাম না যে রহস্যময়তা আমরা আছে, তাই না? জীবন এবং মৃত্যুর হ্যাঁ, একটা ছবি কিংবা একটা দর্শন এর মধ্যে আছে। এরপরে আর কোন গান এইভাবে মানুষকে স্পর্শ করলো? ওই সময় আমি একটা গান করছিলাম ফ্রি কালচার। ওটা ছিল একটু লিরিক্যালি ফান করে বলার চেষ্টা, কারণ মূল যে কথাটা বক্তব্যটা ছিল ওটা গানটার সুর মধ্যে কে করছিল? ওটা নিজেই? সুর করছিল তমাল। তমাল। আর লেখা ছিল হচ্ছে পলাশ মাহবুব, ওই যে পলাশ মাহবুব চিনি আমি। কবি, ও তো কবি। সব ফ্রি ফ্রি পাই, ফ্রি পাই না তো মনটাই আজকাল আমাদের ফ্রি প্রয়োজন। আর আরেকটা মেসেজ ছিল গানটাতে, ফ্রি কালচার হলে মার্কেটে সাচ্চা, বিয়ে করে আগামীতে পাবে ফ্রি বাচ্চা। মানে এখন এখন যেটা চলছে, ওই অ্যালবামটা ছিল 2005-এ, ওটা লেজার ভিশনের ওপেনিং অ্যালবাম ছিল এটা। ওইটা আসলে আমার মনে হয়েছে যে ওই সময়কালীন সময় একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছিল এটা হয়তো এখন শুনি না, গানটা একটু শুনে ভালো লাগছে। মালতিতে জব ফ্রি, দুধে বাটি মক ফ্রি, ক্রিমিলিপ জেল ফ্রি, পাউডারে তেল ফ্রি, তেলে সোপ মিনি ফ্রি, গাড়ি কিনে টিভি ফ্রি, ফ্রি কালচার হালে মার্কেটে সাচ্চা, বিয়ে করে আগামীতে পাবে ফ্রি বাচ্চা। দুর্দান্ত, মানে মার্কেট ইকোনমির একটা উপরে একটা স্যাটায়ারও করা হচ্ছে, সেটা খুব ভালো। একটা কিনলে দুইটা ফ্রি। আচ্ছা, যখন গান আপনি তারকা হচ্ছেন, খ্যাতি অর্জন করছেন, তখন কোনো মেয়ে কখনো এই গান শুনে কি আপনাকে ফোন করেছে? আপনি গান করছেন, আপনার গান আমার খুব ভালো লাগে, আপনার সঙ্গে দেখা করতে চাই, এরকম কখনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, তো অনেক ঘটছে এমন ঘটনা। অনেকের মধ্যে আপনি কাউকে বেছে নিয়েছেন? হ্যাঁ, আমার লাইফ পার্টনার যে আছেন, তো সে। কেন তাকে অনেকের মধ্যে থেকে বাঁচলেন? অনেকের মধ্যে থেকে বাঁচার কারণ হচ্ছে যে সারাদিন একটা মানুষ, ছেলে মানুষ ঘরের বাইরে থাকতে পারে, কর্মে ব্যস্ত থাকতে পারে, সব কিছুর শেষে সে ফিরবে কোথায়? ঘরে। তো ঘরের অর্ধাঙ্গিনী যদি শান্তশিষ্ট না হয়, বা সে যদি মানে আছে না অনেকের মতো একটু মানে মেজাজ, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখন যে যাকে করছে, আমার কাছে মনে হচ্ছে যে সবার চেয়ে ও সুইটেবল আমার জন্য। এখনো সুইটেবল আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখন আমি এদিক থেকে খুবই আল্লাহর কাছে শুকরিয়া। বাচ্চা কটা? আমার দুইটা মেয়ে। দুটাই মেয়ে? হ্যাঁ, দুইটাই মেয়ে। সবচেয়ে বড় যে জায়গা 80-র দশক তার শেষ দিকে আপনার আসা, তো এই তারপরে 90-এর দশক, আমরা তখন গানের যে একটা অন্যরকম কালচার ছিল, মানুষ এখন একটা বদলে যাচ্ছে। সাউন্ডটার উৎস কিন্তু লেখা থেকে, আপনি যেটা লিখবেন ওটার উপরে সুর হবে, ওটার উপরেই কম্পোজিশন হবে, ওইটাই পরে গায়ক গাইবে। এখন যে জিনিসটা হচ্ছে সুমন, যে শিল্পীকেও গাইতে হয় না, কিছুটা যন্ত্রে গেয়ে দেয়। হ্যাঁ, সেটা তো আছেই, সেটা তো আছে। আমাদের দেশি ইনস্ট্রুমেন্টগুলা আপনি কি ব্যবহার করার পক্ষে? অবশ্যই, আমাদের মাটির যে ইনস্ট্রুমেন্ট এগুলো অবশ্যই অনেকটা আছে। এবং আমাদের এখন তো ট্রেডিশন চলছে যদিও, যে আমরা এখন কিন্তু ফোক নিয়ে অনেক, আগে এতটা ছিল না, এখন যতটা হচ্ছে, এটা ভালো লাগছে আমার কাছে। তো এর তো সাউন্ডটাই ডিফারেন্ট। এখনকার তরুণ শিল্পীরা যে গান গাইছে, তাদের শ্রম কি কম? শ্রম তো কম হওয়ার কথা না, আবার হইতেও পারে। আসলে সবার মধ্যে একটা মানে ব্যতিক্রম টাইপের একটা প্রতিযোগিতা, মানে ওরা নিজেরাই এটা সেট করছে। এটা আমার মনে হয় না অন্য কোথাও, এটা নিজেরাই সেট করছে। কী হয়েছে সেটা? ভাই, চ্যানেলের সংখ্যা এখন অনেক। হ্যাঁ, একটা বাটন টিপ দিলে চেঞ্জ হয়ে যাবে। আপনার গান যদি ওরকম না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবে না। তার মানে এখন এই মিলি সেকেন্ডের হিসেবে চলে যাচ্ছে ওরা। তো এত শর্ট টাইম হিসেব করে যদি গান করতে হলে, তো একটা গান হবে না। এখন ওইখানে ফান হবে আলটিমেট, এখন তাই হচ্ছে, ফানই হচ্ছে। কারণ ফান ছাড়া তো আর ধরে রাখা যাচ্ছে না কাউকে। আর চারপাশে যেহেতু পাশ্চাত্যের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হচ্ছে, বহির্বিশ্বের সাথে তাল মিলাতে, যে ওরা যেভাবে আসতেছে, তাতে ওদের তো একটা ফানটাই ওরা বেশি করছে। মানে জীবন তো আর ফান না, এখন জীবন ফান না, কিন্তু এখন তো আর গানের মধ্যে ওই জীবন ভাবটা পাওয়া যায় না, প্রকাশ নাই। এখন তো এটা শুধুমাত্র ফানের মধ্যেই আছে। এই সময় আপনি কি করছেন? এখন আমি বেশ কিছু কাজ করছি। আমি আসলে মাঝখানে একটা দীর্ঘ বিরতিতে ছিলাম, প্রায় লং টাইম, প্রায় 16 ইয়ার্স। আমার আসলে গান ওই সময়টাতে, গানের বাজারটার পরিবেশ, গানের লেখাটেখা সব কিছু মিলে মনে হচ্ছিল না যে আসলে সুইটেবল এখন আমার পক্ষে আসলে গান করাটা মনে হয় ঠিক হবে না। কারণ দেখা গেছে যে বিষময় বুকটা ফাইটটা যায়, এরকম এক্সট্রা লট অফ, মানে এই টাইপের যখন লিরিক্সগুলো চলে আসলো গানের মধ্যে, তারপরে ফিল্মের কিছু গান করলাম, গানের জগৎটাকে নষ্ট করে, হ্যাঁ, নোংরা একটা চলে আসছে। তখন আমার মনে হলো যে আসলে আমার মনে হয় এখন গান না করলাটাই ভালো। হ্যাঁ, আমি কিছুদিন একটা হাইবারনেশনের মতো, হ্যাঁ, একটু বিরতিতে থাকি, আবার পরে করব। তো
তো বিরতি থেকে এখন এখন যেটা করতেছি যে গত ফেব্রুয়ারি থেকে আমি এর মধ্যে 6-7টা গান রিলিজ হয়েছে, আর কিছু গান পাইপলাইনে আছে। এখনকার সময়কালীন দেশের যে সার্বিক পরিস্থিতি, দেশটা এখন তো আসলে একটু মানে কেমন অস্থিতিশীল হয়ে আছে, এটার প্রেক্ষাপট নিয়েও আমি এর মধ্যে একটা গান করছি আমার ছোট ভাইকে সাথে নিয়ে, হচ্ছে তিমাম। ওটা হচ্ছে এই চুপ কথা বলে না, তোমার আমার কথায় দেশ চলে না, এই চুপ আবার কথা, তোমার আমার প্রতিবাদে মাথা ব্যথা, চুপ থেকে চুপ হব নিশ্চুপ, চোখটা কেন খোলা, কঞ্চি দিয়ে উতরিয়ে দাও সব হয়ে যাক ভোলা। সেই যে হাইবারনেশন থেকে এসে যে গান করলেন, এখন যে জুলাই বিপ্লব, এর মধ্যে তারুণ্যের যে সম্পৃক্তি, এদের গানের ভাষাটা কেমন হবে বলে আপনি মনে করছেন? আসলে এদের গানের বিপ্লবিক অর্থে যেইটা হয়, আসলে ওই টাইপের ভাষা তো পাচ্ছি না, বিপ্লবিক ভাষাটা কিন্তু পাচ্ছি না আমরা। এখন কেমন যেন একটা হসপস পরিস্থিতি হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে ওই যে কিছুই করতেছে, র্যাপ এখন যেটা চলতেছে, হিপহপ র্যাপ চলে, তো সেটা আবার হয়ে যাচ্ছে কি কাদা ছোড়াছড়ির মতো অবস্থা হয়ে যাচ্ছে। দেশকে বদলাইতে হলে আগে তো প্রথম যেটা জরুরি সেটা তো নিজেকে বদলাইতে হবে, সচেতনতা তৈরি করতে। এখন আমাদের এখানে যেটা এন্ড অফ দ্য টাইম এই কয়েকদিনের মধ্যে, মানে বিপ্লবের পরে, মানে জুলাই বিপ্লবের পরে যেটা দেখতেছি, যে আমাদের মধ্যে তো এখন এই টেন্ডেন্সিটা মনে হয় চলে গেছে। বিপ্লব সমাজকে পরিবর্তন করতে পারে, অথবা গান বিপ্লব তৈরি করতে পারে। অবশ্যই গান বিপ্লব তৈরি করবে। আপনি কি মনে করেন যে আরো নতুন কোনো গান আমরা তৈরি করতে পারবো, যে গান দিয়ে আমাদের সমাজের মানুষের অন্তর জয় করে আমরা কোনো একটা নতুন এক বাংলাদেশ, যার স্বপ্ন আমরা সবসময় দেখি? ইনশাল্লাহ, অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনি কি গান নিয়ে কখনো দেশের বাইরে গেছেন? না, আমি এর মধ্যে বাইরে ট্যুর করা হয় নাই, তো যেহেতু শুরু করছি ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে। আমাদের বাংলাদেশের কোন কোন জেলা আপনার যাওয়া হয়েছে? বাংলাদেশে মোটামুটি বোধহয় সব জায়গায় কম বেশি এই হয়েছে। হয়তো কোন জেলায় সবচেয়ে বেশি গানের সাড়া পাওয়া যায়? খুলনা, চট্টগ্রাম। চট্টগ্রাম, রাজশাহী তো আছে, খুলনা। আপনার গানে কি কুমিল্লার দর্শন অনেক বেশি? হ্যাঁ, কুমিল্লা তো ইয়ে আছে, কুমিল্লা আছে। আপনার জেলাটা? আমার জেলা তো সিরাজগঞ্জ, শাহজাদপুর। শাহজাদপুর তো রবীন্দ্রনাথের জায়গা, তো আপনি তো রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে সম্পূর্ণ অন্য ধারার গান করেন। এখন আমি রবীন্দ্রনাথের গান ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। উনি তো আসলে প্রেমিক পুরুষ, ওটা আবার বেশি কাব্য। হ্যাঁ, আমি আবার ওইটা থেকে একটু বাইরে থাকতে চাই। দেখা গেছে ওনার দিকে ধাবিত হইলে দেখা গেছে পরবর্তীতে আবার এইটার চাপ বেড়ে যেতে পারে। জেমস সুমনের গানে আমি লক্ষ্য করেছি যে সেখানে অন্তর্মিলটা ভালো, কিছুটা কাব্যিকতা আছে। সেই কাব্যিকতা আধুনিক কাব্য, রবীন্দ্রনাথের মতো না, অতি রোমান্টিক না, রোমান্টিকতার বাইরে এক আধুনিক ধারা, আমরা যাকে পোস্ট মডার্ন সং বলতে পারি, উত্তর আধুনিক গান। সেই গানের ধারা, যে ধারায় এখন তরুণরা গাইছে, সেই ধারাকে পরিবর্তন করে নতুন আর এক জায়গায় যাওয়ার চেষ্টা আপনার মধ্যে কি এখন আছে আগের মতো? অবশ্যই আছে, অবশ্যই। আমি কিন্তু আমার যাত্রা প্রথম শুরু হচ্ছে 97 থেকে। আমার যে গানটা সে ক্লিক করে, এটা হচ্ছে আমার পঞ্চম অ্যালবাম, 5 নম্বর অ্যালবাম, চাদর হবে অ্যালবামটা। তার আগে আমি আরও 4টা অ্যালবাম আছে, এবং আমার মনে হয় যে আমার গানের যে কাব্য বললাম, আপনি যেটা বললেন আর কি, কাব্যিক কথাগুলো আসলে তার আগের অ্যালবামগুলোতেই চলে গেছে বেশি আর কি। তারপরে আসছে, যেহেতু বাজারে একটা কমার্শিয়ালি বিষয় ছিল, তখন আবার মাথায় ওটাও রাখতে হতো, ওটা করতে হতো। আর এখনকার যেটা বললেন, যে এখন আমি যেহেতু এই মুহূর্তে ব্যাক করে আসার পরে মনে হচ্ছে আমি এখন নতুন গান করছি। প্রিয় দর্শক, আমাদের জেমস সুমন বিরতিতে ছিলেন, আমরাও বিরতিতে যাব, কিন্তু তার মতো আমরা দীর্ঘ সময় বিরতিতে থাকবো না, আমরা খুব অল্প সময় ফিরে আসবো। আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর। আমাদের সঙ্গে আছেন হার্টথ্রোব শিল্পী জেমস সুমন। গান কি লড়াইয়ের অংশ মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই জীবনের অংশ। যেহেতু প্রিয় শিল্পীকে? প্রিয় শিল্পী তো অনেকেই আছে, আমার মান্নাদের প্রিয়, হেমন্ত প্রিয়। গান তো মান্নাদের মতো করেন না আপনি? না, আমি গাই, আমি নিজে গাই মান্নাদের গান, যখন আমি নিজে আমার মতো থাকি। আপনি মান্নাদের গান যে করেন, আমি একটু শুনি তো। কোনটা শোনাবো বলেন, যদি কোনো পছন্দ থাকে? আমার অনেক পছন্দ আছে, কিন্তু আপনার পছন্দই আমি শুনি। তোমার সাজ ঘরে রাজা সাজবো না, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা,
দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজা রাজা ও রানী সাহেব। দুর্দান্ত। আচ্ছা, মান্নাদের আরো অনেক অনেক গান আছে, যে গানটা শুনলে মান্নাদের মনে হয় যে অসম্ভব, উনি জীবনে বিরহ কাতর, অনেক তার প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে, বুকটা ভেঙে যায় তার গান, কিন্তু তিনি বলছেন যে আমি আসলে জীবনে কখনো এরকম না, যাকে ভালোবাসছি তাকে বিয়ে করেছি। ওইটা তো ওই যে ওনার তো এই হিস্ট্রিটার বোধহয় পৌষের কাছাকাছি ওই গানটার সাথে আছে, যে উনি পৌষের কাছাকাছি গানটা একটু শুনি তো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। মান্না দে আসলে তুলনাহীন, আছে তো অবশ্যই। তার গানের প্রত্যেকটার মধ্যে একটা গল্প আছে অবশ্যই। তো এই জায়গায় আপনার সঙ্গে মিল আছে যে আপনার গানেও একটা গল্প থাকে। আমি চেষ্টা করি যতটা সম্ভব রাখার জন্য আর কি। আরও যে দুটো আপনার অডিও ক্যাসেট যেগুলো ছিল, প্রথম চাদরের পরে আরো দুটো ক্যাসেট, না না, চাদরের আগেগুলো, আগে আগে ওইখানে যে 4টে ক্যাসেট, ওইখানকার কোনো গান? আচ্ছা, ওখান থেকে একটা গান শোনাই। লোকালয় থেকে একটু দূরে, এই তো সেদিন বসে দুজনায়, গল্পগুলো বলাকার মতো উড়ে উড়ে যায়, লোকালয় থেকে একটু দূরে, এই তো সেদিন বসে দুজনায়, গল্পগুলো বলাকার মতো উড়ে উড়ে যায়। এই গানটাও কিন্তু সুন্দর। কবিতা লেখেন কি কখনো? না, আমি কবিতা লিখি না। পড়েন? হ্যাঁ, পড়ি, আমি প্রচুর কবিতা পড়তাম, এখন পড়া হয় না, এখন পড়া হয় না। আমার পূর্ণেন্দু পত্রিকাটা ভালো লাগে। আর কথোপকথন, হ্যাঁ, কথোপকথন। আর হচ্ছে কি বলে, বিষ্ণুদের ভালো লাগে। প্রিয় রং কি? প্রিয় রং কালো সাদা, দুইটাই। কালো সাদা, দুইটাই। আজকেও কালো সাদা আমি মানে আচ্ছা, দুইটার মধ্যেই থাকি। আপনার স্ত্রীর প্রিয় রং কি? কেউ কি কালো সাদা? এইটাই, তাই না? এরকম আমি অবশ্য ওইভাবে কখনো জানতে চাই না, জিজ্ঞেস করি নাই। তবে এই চুজটা তারই করে দেয়, সেক্ষেত্রে যেহেতু আজকে সাদাটা তারই পছন্দ, সেই কারণে বললাম আর কি, হয়তো তাই হবে। আচ্ছা, জেমস সুমন, আপনি কি গানকে বিনোদনের একটা অংশ মনে করেন, না এটা জীবনের অনিবার্য একটা অংশ? জীবনের অনিবার্য, সেটা বিনোদন না। বিনোদনের জন্য গান করে, কিছু যে থাকবে না তা তো না, গানের মধ্যেও বিনোদনের প্রয়োজন আছে অবশ্যই। আমাদের ভূপেন হাজারিকা সব তো জীবনেরই গান, কিন্তু অসাধারণ এক বিনোদনের জগৎ তিনি তৈরি করতেন। এটা গায়কিতে আপনার বিনোদন আসতে পারে, কিন্তু আপনার কথার বেসিকটা আপনার অবশ্যই জীবনের সাথে থাকতে হবে। কি খাবার খেতে পছন্দ করেন? আমি মোটামুটি সবই খাই। আপনার বাচ্চারা কি গান করে? আমার বাচ্চারা গান করে, বাট ওইভাবে করে না। একটা সময় আমার সাথে মাঝে মাঝে ঘরোয়া প্রোগ্রাম হলে করতো স্টেজ। ওরা কি লেখাপড়া করছে? হ্যাঁ, এ লেভেল দিবে আর কি। লেভেলে পড়ে। ওরা কি বাবার গান শোনে? হ্যাঁ, শুনে। কিছু মন্তব্য করে? হ্যাঁ, আমার ছোটটা যেটা, ওটা তো এখন আমার সাথে মাঝে মাঝে গায়। ছোট বড়টা তো এখন একটু বড় হয়ে গেছে, এই জন্য একটু লজ্জা টজ্জা পায় হয়তো, বাট ছোটটা এখন আবার আমার সাথে গায়, মাঝে মাঝেই গায়। আপনি কি বিশ্বাস করেন যে একজন শিল্পীকে রাজনৈতিক পরিবর্তন হবে, তাকে কালো তালিকাভুক্ত করা হবে, সে আবার অনেকদিন হাইবারনেশনে ঢুকে যেতে হবে? এই যে জিনিসগুলো আমাদের দেশের কালচারের মধ্যে ঢুকে গেছে, একটা পট পরিবর্তনের পরে একজন শিল্পীর মানে সে গান গাইতে পারছে না, টেলিভিশনে ডাকা হচ্ছে না, এই জায়গাটা আমরা কি করে ঠিক করব? উচিত আসলে, যদি আপনার ঠিক করার হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার উচিত যে যারা কালো তালিকাভুক্ত হয়ে যাবে তাদেরকেই আসলে গান গাওয়া। জুলাই বিপ্লবের পরে সেই তালিকাভুক্ত জায়গাটা আমাদের শেষ করে দেওয়া উচিত অবশ্যই, এবং একটা মানবিক মূল্যবোধের জায়গা তৈরি করা উচিত, ভালোবাসার একটা জগৎ তৈরি করা উচিত। তো আমরা এরকম একটা ভালোবাসার গান শুনতে শুনতে শেষ করে দিই। বন্ধু প্রিয়, বড় সাদ তোমায় দেখা, একবার ইচ্ছে হলে দেখা দিও। বন্ধু প্রিয়, এখন
কেমন আছো, পাঠালাম ভালোবাসা আদর নিও। কোকিলা ডাকতে থাকে ভরাই ফাগুন বাতাস, আমার এই শরীর ও মন হয়ে যায় আরো উদাস। যদি মন চায় স্মরণ আমায় করতে ইচ্ছে হলে, ঠিকানা লিখে জানিও বন্ধু প্রিয়। বাহ বাহ বাহ, দুর্দান্ত! এই গানটা আসলে খুব মেলোডিয়াস এবং খুবই হৃদয়গ্রাহী। এর মধ্যে কাব্যিক দোতনা ও সুর সব খুব ভালো। অনেক ভালো লাগলো জেমস সুমন আপনার সঙ্গে কথা বলে। আমি মনে করি যে দর্শকদের জন্য আপনার যদি কোনো কিছু বলার থাকে, আপনার স্বপ্নের কথাটা যদি দর্শকদের বলেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার কথা একটাই, আপনার ভালো গান শুনুন, ভালোর সাথে থাকুন। ধন্যবাদ জেমস সুমন। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আজকে ছিলেন আমাদের হার্টথ্রোব শিল্পী জেমস সুমন। জেমস সুমন তার হৃদয়ের কথাগুলো অনেক অকপটে আমাদের বললেন। গানের জগৎ আমাদের হওয়া উচিত মুক্ত, মুক্ত কণ্ঠে শিল্পী গান গাইবে ঠিক অরণ্যের পাখির মতো, তার কোনো বাধা থাকবে না। গান পারে সমাজ পরিবর্তন করতে, গান পারে সমাজ সংস্কার করতে, গান পারে মানুষের হৃদয়কে প্রসারিত করতে, একটা ভালোবাসার জগৎ তৈরি করতে। সেই জায়গায় আমরা থাকব, গানের সাথে থাকব, বাংলার গানের সঙ্গে থাকব, নতুন গানের সঙ্গে থাকব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ জেমস সুমন।